হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএর স্টাডি নেস্ট। আজকে আমরা আলোচনা করব ইসলামিক হিস্ট্রি সাবজেক্টের দ্বিতীয় ইউনিট থেকে, অর্থাৎ আমরা কিন্তু তোমাদের যে সিলেবাস রয়েছে ফাজিল থার্ড সেমিস্টার, সেটার ইউনিট 1 আমরা ইতিপূর্বে কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমাদের আলোচনা শুরু হবে লেটার আব্বাসি খলিফা থেকে, অর্থাৎ পরবর্তী আব্বাসি খলিফা যারা রয়েছেন তাদের সম্পর্কে আমরা আজকে পড়ব। তো প্রথম আমরা যেটা দেখে নেব আল মুতাসিম, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের পরীক্ষা আসার মতো যে কোশ্চেনগুলো রয়েছে আমি সেগুলো হাইলাইট করব, যেহেতু তোমাদের এক্সামের আর বেশি দিন সময় নেই। অর্থাৎ আমি তোমাদের ভিডিও ডিউরেশন বাড়িয়ে কিংবা এবং বেশি আলোচনা করে তোমাদের ভিডিওটা দীর্ঘায়িত করব না। আমি জাস্ট যে কোশ্চেনগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসার চান্স রয়েছে সেই জায়গাগুলো তোমাদের আমি একটু হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে। চলো, তো এখানে খলিফাল মুতাসিম যেটা দেখতে পাচ্ছ 833 থেকে 842 সাল পর্যন্ত 9 বছর কিন্তু ইনি রাজত্ব করেন। তো এই 9 বছরটা তোমরা একটু মনে রাখবে যে কত সাল থেকে কত বছর রাজত্ব করেন। আর এখানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রয়েছে যে মুতাসিম বিল্লাহ যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। মুতাসিম বিল্লাহ পরীক্ষায় প্রশ্ন হয় যে মুতাসিম বিল্লাহ কার উপাধি। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটাও আসে। সেক্ষেত্রে তোমাদের সুন্দর করে অপশন থাকবে, সেটা লিখতে হবে যে আল মামুনের ছোট ভাই আবু ইসাক মুহাম্মাদের উপাধি, ঠিক আছে। আবু ইসাক মুহাম্মদ, আমি একটু দেখিয়ে দেই। আবু ইসাক মুহাম্মদ ইনি কিন্তু ছিলেন মামুনের ছোট ভাই। আমি আবার একবার রিপিট করছি, আল মামুনের ছোট ভাই আবু ইসাক মুহাম্মাদের উপাধি হলো খলিফা, যেটা আমরা দেখতে পাচ্ছি মুতাসিম বিল্লাহ, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা যেটা দেখব এখানে রয়েছে মুতাসিমের 2,50,000 স্থায়ী মামলুক বা দাস ছিল। পরীক্ষায় প্রশ্ন হয় যে খলিফা মুতাসিমের দাসের সংখ্যা কত। হ্যাঁ, দাসের মধ্যে সৈন্য সংখ্যা কত ছিল, দাসের মধ্যে সৈন্যর সংখ্যা কত ছিল, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু 2,50,000 স্থায়ী মামলুক সৈন্য ছিল, ঠিক আছে। তো দাসেদের মধ্য থেকে কিন্তু, তো প্রশ্নটা গুলিয়ে ফেলবে না যদি প্রশ্ন আসে মুতাসিমের দাসের মধ্যে সৈন্য সংখ্যা কত ছিল, 2,50,000, ঠিক আছে। চলো, নেক্সট আমরা এখান থেকে দেখব এই যে খুবই ভাইটাল কোশ্চেন, সামারাই রাজধানী স্থানান্তর। হ্যাঁ, এখান থেকে যে এমসিকিউ কোশ্চেনটা হয়ে থাকে যে সামারা নামক স্থান কোথায় অবস্থিত, ঠিক আছে। ঠিক আছে, সামারা নামক স্থান কোথায় অবস্থিত। 836 খ্রিস্টাব্দে খলিফা শহরে দাঙ্গার ভয়ে বাগদাদের 60 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত সামারা নামক স্থানে তার রাজধানী স্থানান্তরের নির্দেশ দেন। তাহলে বাগদাদের 60 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। তো সামারা নামক স্থান কোথায় অবস্থিত, বাগদাদের 60 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। তোমাদের কিন্তু সুন্দর করে এটা মনে রাখতে হবে, বা পরীক্ষা কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। চলো, নেক্সট আমরা যেটা দেখব কত খ্রিস্টাব্দে, যেটা তোমরা এটা দেখতে পাচ্ছ কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে কত খ্রিস্টাব্দে মুতাসিম রাজধানী স্থানান্তর করেন এবং কোথায় করেন। 836 খ্রিস্টাব্দে খলিফা, হ্যাঁ, এই একই বিষয় বাগদাদের 60 মাইল উত্তর পশ্চিম অবস্থিত সামারা নামক স্থানে তার রাজধানী স্থানান্তর করেন, হ্যাঁ, বা করার নির্দেশ দেন। প্রশ্ন আসে কিন্তু কত খ্রিস্টাব্দে মুতাসিম রাজধানী স্থানান্তর করেন 836 খ্রিস্টাব্দে। চলো, আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব জাটদের উপদ্রব। এই পয়েন্টগুলো তোমরা একটু ডিগ্রি পড়ে রাখবে, ঠিক আছে। আমি এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে রাখবো, আমাদের ফাজিল থার্ড সেমিস্টার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি সেখানে এই পিডিএফটা দিয়ে দেবো, তোমরা সুন্দরভাবে একবার রিডিং করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যেটা আসে জাটদের উপদ্রব। হ্যাঁ, মুতাসিমের রাজত্বকালে ভারত হতে একদল জাট ইরাক এসে উপদ্রব শুরু করে, তাদের সংখ্যা ছিল 17,000, ঠিক আছে। প্রশ্ন তোমরা খাতায় নোট করবে যে মুতাসিমের রাজত্বকালে ভারত হতে একদল জাট ইরাকে এসে উপদ্রব সৃষ্টি করেন, তো এদের সংখ্যা কত ছিল, সংখ্যা ছিল 17,000। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব বাবেকের বিদ্রোহ। বাবেক, হ্যাঁ, পরীক্ষায় বাবক থেকে প্রশ্ন আসে যে বাবেক কে ছিলেন, ঠিক আছে। এটা আই থিঙ্ক আমরা আগে আলোচনা করেছি। হ্যাঁ, তো যদি না করে থাকি এখানে আমি আবার রিপিট করব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে যে কোশ্চেনটা হয়, এই যে খুররমির যে সম্প্রদায় দেখতে পাচ্ছ, প্রশ্ন আসবে কাদেরকে খুররমি বলা হতো। খুররমি বলা হতো মেনলি বাবেক ও তার অনুসারীদেরকে, ঠিক আছে। বাবেক ও তার অনুসারীরা খুররমি নামে পরিচিত ছিল। ওকে, তাহলে আমি যেটা বললাম বাবেকের বিদ্রোহ, এটা রিডিং পড়ছো, এবং খুররমি সম্প্রদায় যেটা দেখতে পাচ্ছ প্রশ্ন আসবে যে কাদেরকে খুররমি বলা হতো, বাবেক ও তার অনুসারীরা, ঠিক আছে, খুররমি নামে পরিচিত ছিল। চলো, নেক্সট দেখব খুররমি শব্দের অর্থ কি। খুররমি শব্দের অর্থ কি। খুররমি শব্দের অর্থ হচ্ছে আনন্দ অনুসন্ধানকারী, ঠিক আছে।
এখানে অর্থ লেখা রয়েছে আনন্দ উৎসব পালন করে যারা। তো মনে রাখবে খুররামি শব্দের অর্থ যদি অপশনে থাকে আনন্দ অনুসন্ধানকারী, সেটা তোমরা টিক চিহ্ন করবে বা টিক দেবে, এটা লিখে রাখো, ঠিক আছে। খুররাম শব্দের অর্থ কি? চলো। আর বাবেক সম্পর্কে যেটা বললাম, প্রশ্ন আসে যে বাবেক কে ছিলেন। বাবেক সম্পর্কে দেখো এখানে বলছে বাবেকের উৎপত্তি সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। এটি একটি প্রচলিত মতানুসারে সে আজারবাইজানের গরিব কৃষিজীবী পার্সিক নারীর সন্তান ছিলেন, ঠিক আছে। প্রথমে সে খুররমি সম্প্রদায়ের প্রধান জাউগিদানের চাকর ছিল। জাউগিদানের মৃত্যুর পর বাবেক তার স্ত্রীকে বিবাহ করে এবং খুররমি অনুসারীদের নেতা হয়, ঠিক আছে। আর অন্য একটি মত অনুসারে বাবেক ছিল মুসলিমের কন্যা ফাতিমার দৌহিত্র, ঠিক আছে। এই পয়েন্টগুলো তোমরা একটু মনে রাখবে। বাবেক থেকে কিন্তু কোশ্চেন, আমি আবার একবার রিপিট করছি, বাবেক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়। তো এখান থেকে প্রশ্ন আসে যে কাদেরকে খুররমি বলা হয়, খুররমি শব্দের অর্থ কী, বাবেকের পরিচয় কী, বাবেক কে। সেখানে এই দুটো অপশন থাকবে, একটা দেখলাম কি, দুটো মত দেখলাম, এই দুটো মত তোমাদের মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট আমরা এবারে দেখে রাখবো যেটা তোমাদের বলেছিলাম যে খুররমি শব্দের অর্থ কি, এখানে রয়েছে কিন্তু। খুররমি অর্থ হচ্ছে আনন্দ অনুসন্ধানকারী, খুররমি অর্থ হচ্ছে আনন্দ অনুসন্ধানকারী। ওকে, চলো। বাবেকের পরাজয় মৃত্যু এগুলোর দরকার নেই, এখান থেকে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে। ওকে, দেখো বলছে মুতাসিমের 837 খ্রিস্টাব্দে মুতাসিম তুর্কি সেনাপতি আফসিনের নেতৃত্বে তার বিরুদ্ধে একটি সৈন্যদল প্রেরণ করেন। আফসিন এক এক করে তার পার্বত্য দুর্গগুলো অধিকার করেন এবং অবশেষে তার ভাই আবদুল্লাহ আল বাদ্দাহ নামক দুর্গে তাকে বন্দী করেন। বাবেককে সামারাতে এনে গুরুতর অপরাধের জন্য হত্যা করা হয়। বাবেকের মৃত্যুর সাথে সাথে পারসিক মতবিরোধীদের কি করা হয়, অবসান ঘটে। তো এখানে প্রশ্ন যেটা করতে হবে তোমাদের, যেটা পরীক্ষা প্রশ্ন আসবে, 837 খ্রিস্টাব্দে মুতাসিম তুর্কি সেনাপতি আফসিনের নেতৃত্বে, মানে কার নেতৃত্বে একটি সৈন্যদল প্রেরণ করেন, ঠিক আছে। 837 খ্রিস্টাব্দে মুতাসিম কার নেতৃত্বে একটি সৈন্যদল প্রেরণ করেন? হ্যাঁ, তোমাদের আনসার করতে তুর্কি সেনাপতি আফসিন। এই পয়েন্টটা এখানে যতটুকু লেখা রয়েছে তোমরা এটা ভালো করে রিডিং পড়ে রাখবে। একবার কিংবা দুবার পড়লে তোমাদের কিন্তু বিষয়টা তোমাদের মনে থেকে যাবে, ঠিক আছে। চলো এবারে গ্রিকদের সাথে যুদ্ধ, এটা রিডিং পড়বে, এখানে প্রশ্ন তেমনভাবে আসে না, রিডিং পড়ে রাখবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট মাজিয়ার বিদ্রোহ, এখান থেকে খুব ভাইটাল কোশ্চেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে মাজিয়ার বিদ্রোহ। তো এখানে তোমাদের যেটা দেখতে হবে যে খোরাসানের শাসনকর্তা ছিল মাজিয়ার। প্রশ্ন আসে যে মুতাসিমের সময়ে খোরাসানের শাসনকর্তা কে ছিলেন? মাজিয়ার। ওকে, কত খ্রিস্টাব্দে কে মাজিয়ার বিদ্রোহ ঘোষণা করেন? হ্যাঁ, 838 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 838 খ্রিস্টাব্দে খোরাসানের শাসনকর্তা মাজিয়ার, তিনি কিন্তু মাজিয়ার বিদ্রোহ ঘোষণা করেন। প্রশ্ন খাতা নোট করে নেবে যে কত খ্রিস্টাব্দে কে মাজিয়ার বিদ্রোহ ঘোষণা করেন। আনসার করবে 838 খ্রিস্টাব্দে খোরাসানের শাসনকর্তা মাজিয়ার, তিনি কিন্তু মাজিয়ার বিদ্রোহ ঘোষণা করেন। ওকে, ঠিক আছে। এবারে আমরা যেটা দেখব, 842 খ্রিস্টাব্দের জানুয়ারিতে খলিফা মুতাসিম ইন্তেকাল করেন। খলিফা মুতাসিম কত সালে ইন্তেকাল করেন, এই সালটা তোমরা মনে রাখবে। 842 সালে কিন্তু খলিফা মুতাসিম ইন্তেকাল করছেন। ওকে, তো এরপরে মুতাসিমের কৃতিত্ব বিচার, এগুলো তোমাদের তো ব্রড কোশ্চেন থাকবে না, অতটা জেনে রাখার প্রয়োজন নেই, যেহেতু পরীক্ষা আসবে না, ঠিক আছে। তোমরা একটু জাস্ট রিডিং পড়বে একবার করে, আমি তোমাদের বলবো, কারণ তোমাদের ভালো স্কোর করতে গেলে শুধু প্রশ্ন উত্তর মুখস্থ করলে হয় না, একটু রিডিং পড়ে রাখতে হয় বা বিষয়বস্তু কনসেপ্টগুলো একটু বুঝে রাখতে হয়, তাহলে কিন্তু তোমরা নিজেরাই সুন্দর করে অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, বা অ্যান্সারগুলো অ্যাটেন্ড করা যায়। এর জন্য তোমাদেরকে বলবো, আমি যেগুলো বলছি অবশ্যই করে সেগুলো মেমোরাইজ করবে, আর এর সাথে সাথে একটু তোমরা ভালো করে রিডিং করে রাখবে, যাতে করে কোনো কোশ্চেন আসলে তোমাদের না আটকে যায়। ওকে, আচ্ছা, এখানে মুতাজিলা সম্প্রদায়ের প্রতি কঠোর নীতি, মুতাজিলা সম্প্রদায় সম্পর্কে একটু পড়ে রাখবে, ঠিক আছে। মুতাজিলা সম্প্রদায় কি, তারা কি বিশ্বাস করে, তার আকীদা কি রয়েছে, এইখানে ওই সমস্ত বিষয় এখানে তোমার করা আছে। তো এইগুলো একটু দেখে রাখবে। মুতাজিলা সম্প্রদায়ের প্রতি, হ্যাঁ, মানে খলিফা মুতাসিমের যে কঠোর নীতি প্রয়োগ করেন সে বিষয়টা একটু তোমাদের দেখে রাখতে হবে। আচ্ছা, এরপরে এখানে আর তেমন কিছু নেই। ওকে, এবারে আমরা দেখব যে খলিফা ওয়াসিক, ঠিক আছে। মুতাসিমের পরে আমরা ওয়াসিক সম্পর্কে দেখব। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, খুবই ভাইটাল একটা কোশ্চেন রয়েছে, ওয়াসিক বিল্লাহ। তো এখান থেকে প্রশ্ন হয় যে কে ওয়াসিক বিল্লাহ উপাধি গ্রহণ করেন। সুন্দর করে এখানে পড়ে রাখবে যে মুতাসিমের মৃত্যুর পর তার জ্যৈষ্ঠ পুত্র আবু জাফর হারুন
ওয়াসিক বিল্লাহ সংক্ষেপে ওয়াসিক উপাধি গ্রহণ করে আব্বাসিয়া খিলাফত সিংহাসনে আরোহণ করেন। ওকে, চলো নেক্সট আমরা দেখব সুলতান নামের উৎপত্তি। এটা আমাদের একটু রিডিং পড়ে রাখতে হবে, ঠিক আছে, ভালো করে পড়ে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হয় সুলতানটা, এটা দেখে রাখতে হবে। আচ্ছা, বলছে ওয়াসিকের গৃহীত পদক্ষেপ আব্বাসীয় খলিফাদের উপর তুর্কিদের শক্তি ও প্রতিপত্তিকে সুদৃঢ় করেছিল। এর ফলে সুলতানের প্রাতিষ্ঠানিক কার্যালয় গড়ে উঠেছিল। আশনাস নামে জৈনিক তুর্কি অমাত্যের তৎপরতার ফলে ওয়াসিক তাকে সুলতান উপাধিতে ভূষিত করেন। তাহলে কে কাকে সুলতান উপাধিতে ভূষিত করেন এটা কিন্তু দেখে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, কত খ্রিস্টাব্দে ওয়াসিক তিনি মৃত্যুবরণ করেন? 847 খ্রিস্টাব্দে আগস্ট মাসে ওয়াসিক মৃত্যুবরণ করেন, ঠিক আছে। তাহলে এখান থেকেও কিন্তু খুবই ভাইটাল একটা কোশ্চেন যে ওয়াসিক কত সালে মারা যান? 847 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে রাখবো আল মুতাক্কিল সম্পর্কে। এখানে প্রথম যে কোশ্চেনটা আমাদের দেখতে হবে, মুতাক্কিল আলাল্লাহ, কাকে মুতাক্কিল আলাল্লাহ উপাধি দেওয়া হয়, ঠিক আছে। আমরা একটু পড়ে রাখি। ওয়াসিকের ভ্রাতা জাফরকে সমর্থন করেন এবং মুতাক্কিল আলাল্লাহ উপাধি দিয়ে সিংহাসনে বসান। পুরোটা রিডিং করবে। রিডিং করার পরে আমরা যে কোশ্চেনটা এখান থেকে বার করলাম যে কাকে মুতাক্কিল আলাল্লাহ উপাধি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আনসার পেয়ে গেলাম জাফরকে, ঠিক আছে। জাফরকে কিন্তু মুতাক্কিল আলাল্লাহ উপাধি দেওয়া হয়। এবারে প্রশ্ন আর একটা করতে পারি যে ওয়াসিকের ভ্রাতা কে ছিলেন, ওয়াসিকের ভাই কে ছিলেন? এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওয়াসিকের ভ্রাতা ছিলেন জাফর, ওয়াসিকের ভাই কে ছিলেন? জাফর, ঠিক আছে। ওয়াসিকের ভ্রাতা কিন্তু জাফর ছিলেন। প্রশ্ন দুটো কোশ্চেন বার করলাম। একটা হলো কাকে মুতাক্কিল আলাল্লাহ উপাধি দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আনসার হয়ে যাচ্ছে জাফরকে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন বার করলাম কি জাফর কে ছিলেন? জাফর ছিলেন ওয়াসিকের ভ্রাতা। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব কাকে আরবদের নিরো বলা হয়, ঠিক আছে। আরবদের নিরো, আরবদের নিরো খুবই ভাইটাল কোশ্চেন কিন্তু। কাকে আরবদের নিরো বলা হয়? মুতাক্কিলকে আরবদের নিরো বলা হয়, ঠিক আছে। খলিফা মুতাক্কিলকে কিন্তু আরবদের নিরো বলা হয়। এখান থেকে পড়লে বুঝতে পারবে মুতাক্কিল 15 বছর কি করেছিল, যে না 15 বছর রাজ্য শাসন করেন। তিনি যেমন ছিলেন নিষ্ঠুর, তেমন ছিলেন প্রতিহিংসা পরায়ণ। তার নিষ্ঠুরতার জন্য ঐতিহাসিকগণ তাকে আরবদের নিরো নামে আখ্যায়িত করেছেন। তাহলে প্রশ্ন কি বললাম, কাকে আরবদের নিরো বলা হয়? মুতাক্কিলকে আরবদের নিরো বলা হয়। ওকে, এরপরে আমরা দেখব গুরুত্বপূর্ণ কোশ্চেন কি রয়েছে। এখান থেকে তেমন কিছু নেই। ওকে, এখানে খুবই ভাইটাল একটা পয়েন্ট রয়েছে যে আব্বাসীয় বংশের সর্বশেষ খলিফা, যে কে আব্বাসীয় বংশের শেষ খলিফা, সেক্ষেত্রে আনসার হয়ে যাবে আল মুস্তাসিম। আল মুস্তাসিম। তাহলে প্রশ্ন কি বললাম, কি আব্বাসীয় বংশের শেষ খলিফা? মুস্তাসিম ছিলেন আব্বাসীয় বংশের সর্বশেষ খলিফা। ওকে, আচ্ছা, এর আগে আরও দু একটা কোশ্চেন রয়েছে, তোমাদের পড়ে রাখতে হবে। হ্যাঁ, মুতাক্কিলের মৃত্যু, এটা একটু পড়ে রাখবে। খলিফা মুতাক্কিলের মৃত্যু, এর মধ্যে কিন্তু দু একটা কোশ্চেন লুকায়িত রয়েছে, কীভাবে মারা যান, ঠিক আছে, কত সালে মারা যান, এটা দেখে রাখবে। আর এখানে আর তেমন কিছু নেই। এটা পড়ে রাখতে পারো আলীর পরিবার ও অমুসলমানদের উপর জুলুম, এটা পড়ে রাখতে পারো, কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে না কিন্তু। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসবে না। জাস্ট তোমাদের যেটা বললাম যে মুতাসিম ছিলেন আব্বাসীয় বংশের সর্বশেষ খলিফা। প্রশ্ন হয় কি আব্বাসীয় বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন? আল মুতাসিম। এই, ঠিক আছে। তাহলে আমরা আজকে কিন্তু তিনজন ব্যক্তি সম্পর্কে পড়লাম। আল মুতাক্কিল সম্পর্কে পড়লাম, তারপরে পড়লাম ওয়াসিক, পড়লাম আল মুস্তাসিম, ঠিক আছে। আল মুস্তাসিম, এই তিনজন ব্যক্তি সম্পর্কে আমরা আজকে ভিডিওতে পড়লাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।